ইংরেজিতে কথা বলতেও লিখতে তুমিও পারো, ওই কনফিডেন্স আর ছোটখাটো টেকনিক না জানার জন্য তোমার মনে হয় তুমি ইংরেজি পারো না। পরে ভীতিটা এতটাই পেয়ে বসে যে ইংরেজি শব্দটা শুনলেই মানে গায়ে জ্বর এসে যায়। ঠিক আছে, দেখা যাক পারো কিনা। একটা বাক্য লিখছি, আমি ফুটবল খেলি। ইংরেজিতে বলো দেখি, আশা করছি সবাই পারো। তাহলে আমি কি? আমি হচ্ছে আই, তাই তো? তারপরে ফুটবল, আচ্ছা ফুটবল খেলি, খেলি ইংলিশ প্লে। হাস্য তাই না অনেকে মনে মনে, যে কেমন বাক্য হলো, তাই না? আই ফুটবল প্লে, হেসো না। আজ যারা কম পারে কাল তারা কিন্তু দক্ষ। এই যে বাক্যটা কেউ যদি এরকম বলে আই ফুটবল প্লে, সেও কিন্তু ইংরেজি জানে, তার মধ্যে অ্যাবিলিটি আছে। শুধুমাত্র জাস্ট তার মধ্যে এই ছোট্ট একটা টেকনিক নাই, এস ভি ও পি। এস ভি ও পি কি জেনে নেওয়া যাক। এস হলো সাবজেক্ট, ভি ভার্ব, ও অবজেক্ট, পি প্রিপোজিশন পার্ট। সাবজেক্ট কি? বাক্যের মধ্যে যে ক্রিয়াপদটাকে সম্পাদন করে তাকে বলা হয় সাবজেক্ট। মানে মানুষ, যেমন দেখো আমি ফুটবল খেলি, তাহলে আমি এখানে কিন্তু খেলে, তাই তো? আমি এখানে সাবজেক্ট। আর ভার্ব কি? যেটা কাজ করা বোঝায়, সেটাই ভার্ব। তাহলে বাক্য নির্মাণ করতে গেলে তোমরা সবসময় সাবজেক্টের পরে ভার্ব লিখবা, সাবজেক্ট ভার্ব। মানে বাক্য যত বড়ই হোক না কেন, এত বড় লম্বা বাক্যই হোক না কেন, তোমরা কিন্তু এইটা কখনোই ভুলবা না, সাবজেক্ট ভার্ব। সাবজেক্ট লেখা মাত্রই ভার্ব, ব্যাস। আর ওপি এটা অবজেক্ট প্রিপোজিশন পার্ট, এটা পরের কথা, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, এটা হয়ে যাবে। কিন্তু মেন হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। যে বাক্যই পাও না কেন তোমরা সাবজেক্ট লেখা মাত্রই সঙ্গে সঙ্গে ভার্ব লিখে দেবে। যেমন দেখো, যদি বলি আমি, তাহলে তাহলে এটাই করে দিই। যেমন দেখো, আই ফুটবল প্লে, তাহলে অ্যাকচুয়ালি কি হবে? আমি সাবজেক্ট আই, তাহলে ভার্ব কোনটা? খেলি, প্লে, আই প্লে। তারপরে হচ্ছে যা আছে তাই, বাক্যে বাকি যেটুকু আছে সেটুকু ফটাফট লিখে দাও। তাহলে এইবার আমি আরেকটা বাক্য লিখছি, ছেলেগুলো মাছ ধরে। ছেলেগুলি মাছ ধরে, ফটাফট বলে দাও বাক্যটা ইংরেজিতে। ছেলেগুলো, ছেলে ইংলিশ কি? বয়। আর ছেলেগুলো বললে বয়েজ, তাই না? আর বাক্যের মধ্যে যদিও আর্টিকেল লেখার একটা বিশেষ নিয়ম রয়েছে, মানে কতগুলো বিশেষ নিয়ম রয়েছে, তবু আমি বলবো দা যেখানে তোমাদের কানে শুনতে সুইট লাগবে সেখানে সেখানে দা বসিয়ে দেবে। তাহলে দা বয়েজ শুনতে ভালো লাগছে না? দা বয়, দা বয়েজ শুনতে ভালো লাগছে। তাহলে তোমরা এই দা ব্যবহারের জন্য প্রথমের দিকে মানে নিয়ম কানুন ফলো করার দরকার নেই, জাস্ট যেখানে কানে শুনতে সুইট লাগবে সেখানে তুমি দা বসিয়ে দাও। 95% ক্ষেত্রে ঠিক হবে আশা করছি। 95-এর তুমি বাড়িয়েও নিতে পারো, 98ও করে নিতে পারো। তাহলে ছেলেগুলো মাছ ধরে, তাহলে সাবজেক্ট কোনটা? একটা বাক্য আসা মাত্রই তোমার মধ্যে শুধু এইটুকু ধারণা রাখতে হবে, সাবজেক্ট কোথায়? সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্ট পেলেই ভার্ব। তারপরে কোশ্চেনের বাকি অংশ যা আছে, তোমার বাক্যের বাকি অংশ যা আছে সেটুকু লিখে দিবা। তাহলে ছেলেগুলো কি হবে? দা বয়েজ। দা এখানে শুনতে ভালো লাগছে, আমি দা লিখে দিলাম, দা বয়েজ। তারপরে সাবজেক্টের পরে কি? দা বয়েজ ফিশিং, মাছ ইংলিশ ফিশ, তাই তো? আর ধরে হচ্ছে ক্যাচ। দা বয়েজ ফিশ ক্যাচ করবে না, এটা না করে কি করবে? শুধুমাত্র একটু উল্টে যাবে, শুধুমাত্র ভার্বটা আগে হবে, কারণ রুলস হচ্ছে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট পেলে ভার্ব, সাবজেক্ট পেলে ভার্ব। তারপরে কোশ্চেনে বাকি অংশটুকু দাও, দ্য বয়েজ ক্যাচ, CATCH ক্যাচ ফিশ। ঠিক আছে? পরে বাক্য লেখো, তারা বই পড়ে। ফটাফট মনে মনে ভেবে নাও, মনে মনে বলো, তারা বই পড়ে। বাক্য আসা মাত্রই মনে মনে বলবে। তারা বই পড়ে কি হবে ইংরেজিতে বলো? তাহলে সাবজেক্ট কোনটা? তারা, দে। তারপরে সাবজেক্টের পরে কি? ভার্ব। বই তো লেখা যাবে না, ভার্ব, তাহলে রিড। তারপরে কি? বই, বই ইংলিশ কি? বুক। ব্যাস হয়ে গেল। তো ফটাফট পরের বাক্য লিখো, আমি তোমাকে চিনি। তোমাকে চিনি, চেনা ইংলিশ হচ্ছে নো, KNOW, নো মানে হচ্ছে চেনা। তাহলে বলো ফটাফট বলো কি হবে? সাবজেক্ট কি? আমি। সাবজেক্ট পেতে গেলে কে কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, তাই না? তাহলে আমি তোমাকে চিনি, কে? আমি। তাহলে আমি হলো সাবজেক্ট আই।
তাহলে আই সাবজেক্ট লেখা মাত্রই ভার্ব লিখবে। চেনা ইংলিশ কি? নো। দেখো বাংলায় কিন্তু আমি বলি যে আমি তোমাকে চিনি, ভাবটা মোটামুটি লাস্টের দিকে চলে যায়, কিন্তু ইংরেজিতে লেখার সময় সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব, মানে একটু খানিকটা 20% একটু মানে একটু গরমিল গরমিল মনে হয়, তাই না? তো তোমরা এই ছন্দটা কিন্তু যাই রাখবা, সাবজেক্ট পেলেই ভার্ব, তারপরে কোশ্চেনে বাকি অংশ ঢুকে দাও। আই নো, তোমাকে ইংলিশ কি? ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ইউ মানে তোমাকে। তো শুধুমাত্র এইটুকু ভেবে কিন্তু চুপচাপ থাকবে না, এটাকে আবার তোমরা নেগেটিভেও ভাববে। তো নেগেটিভ ভাবার আগে একটু আমরা জেনে নিই। দেখো আমি ফুটবল খেলি, এই বাক্যে ভার্ব কোনটা? খেলি। খেলার সঙ্গে কি যুক্ত আছে? হ্রস্বই, তাই না? হ্রস্বই যুক্ত আছে। পরের বাক্যে দেখো তো, ছেলেগুলো মাছ ধরে, এখানে কি যুক্ত আছে? ধরার সঙ্গে, ধরার সঙ্গে যুক্ত হয়ে দেখো এ, এই এ বা একার একই ব্যাপার, তাই তো? আর ই বা হিস্যিকার একই ব্যাপার। এইবার দেখো আমি তোমাকে চিনি, তাহলে এখানে কি চেনার সঙ্গে কি যুক্ত আছে? এই হৃস্যিকার বা হ্রস্বই, একই ব্যাপার। হৃস্যিকার বা হ্রস্বই যেটা বলবা সেটাই ঠিক। এবার ধরো আমি তোমাকে বললাম যে তুমি বাড়ি যাও বা তুমি ভাত খাও। তুমি, এটা কিন্তু আমি আদেশ করছি না, হ্যাঁ তুমি ভাত খাও। যেমন আমি যদি বলি সে ভাত খায়, তো এরকম বলছি তুমি ভাত খাও, তুমি ভাত খাও। ফটাফট ইংরেজিতে বলে দাও কি হবে? তুমি ভাত খাও, ইউ, তাই তো? সাবজেক্টের পরে ভার্ব, খাওয়া হচ্ছে ভার্ব, ইট, ভাত কি? রাইস। তাহলে খেয়াল করো এখানে ভার্বের সঙ্গে কি যুক্ত আছে? ও যুক্ত আছে, তাই না? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট, এই যে বাক্যগুলো লিখেছি আমি এগুলো সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাক্য চেনার নিয়ম হচ্ছে ই, এ আর হচ্ছে ও থাকলেই মনে করো যে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমি এখানে আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, তবু আমি আরেকবার বলে দিচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি কি যুক্ত থাকবে ক্রিয়াপদের সঙ্গে? ক্রিয়াপদ, এ, ই, অন্তস্থও যুক্ত থাকতে পারে, হ্যাঁ, আর ও যুক্ত থাকে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়লে বাক্যটা লিখবে, রুলসটা একটু লিখে দিচ্ছি, এই রুলসতে লিখবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রিপোজিশন পার্ট। তো সাবজেক্ট আর ভার্ব কিন্তু মেন, এই সাবজেক্ট আর ভার্ব ফলো করলেই বাকি বাক্যের অংশগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। এইবার দেখো এই যে ভার্বের এখানেই ফাংশন, যখন তুমি এর পরের টেন্সে যাবে, যেমন আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছি, এইরকম যখন অন্যান্য টেন্সে চলে যাবে তখন কিন্তু এই জায়গাটাই শুধু পরিবর্তন হবে। কিন্তু মনে রাখো সব বাক্যের প্যাটার্ন কিন্তু একই, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট পেলেই পরেরটা ভার্ব। তো যাই হোক, তো আমি তোমাদের আর একটা বাক্য লিখছি। তারা ক্রিকেট খেলে, বলো ইংরেজিতে কি হবে? দেখো ভার্বের সাথে এ যুক্ত হয়েছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এই যে এ যুক্ত আছে, হ্যাঁ, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারা ক্রিকেট খেলে, তাহলে বলো ইংরেজিতে কি হবে? তাহলে বললাম সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট পেলেই ভার্ব। তাহলে সাবজেক্ট দে, সাবজেক্টের পরে কি? ক্রিকেট না খেলে? খেলে, তাই তো? তাহলে খেলা ইংলিশ কি? সরি, খেলা ইংলিশ প্লে, দে প্লে, আর ক্রিকেট ইংলিশ ক্রিকেট। এবার একটা জিনিস খেয়াল করবা, শুধুমাত্র অ্যাফার্মেটিভ বাক্য, এগুলোকে অ্যাফার্মেটিভ বাক্য বলা হয়, বা পজিটিভ বাক্য, যে আমি না বলিনি, একটা বাক্যে যখন না থাকে না তখন সেটা হয় হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য বা পজিটিভ বাক্য। যেমন আমি দেখো এখন পর্যন্ত না এই শব্দটা বলছি না, তাহলে এগুলো কিন্তু একটাও নেগেটিভ বাক্য নয়। তো আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা বাক্যগুলো বলি তার মধ্যে তো নেগেটিভ বাক্য থাকে, ওই জন্য নেগেটিভ বাক্য তাহলে কিভাবে লিখবে, তাহলে সেটাও ফলো করবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পজিটিভ বাক্য বা অ্যাফার্মেটিভ বাক্য বা পজিটিভ বাক্য একই। পজিটিভ বাক্য যখন তুমি লিখলে, দেখো এই বাক্যে দেখো নট নাই, খেয়াল করো, দে প্লে ক্রিকেট, নট কিন্তু নাই।
তাহলে এটা কিন্তু পজিটিভ বাক্য বা অ্যাফার্মেটিভ বাক্যও বলা হয়, ইতিবাচক বাক্য বাংলা মানে। তাহলে এটাকে যখন তুমি নেগেটিভ করবে কি হবে? তারা ক্রিকেট খেলে না, নেগেটিভ করলে না হয়ে যাবে তারা ক্রিকেট খেলে না। তাহলে বলো তারা ক্রিকেট খেলে না ইংরেজিতে কি হবে? ওই তো বললাম সাবজেক্ট দে, তারপরে কি ভার্ব, তাই তো প্লে, দে প্লে, সঙ্গে ক্রিকেট। কিন্তু না কোথায় লিখবো? না ইংলিশ কি নট, তাই তো। তাহলে মনে রাখবা নটটা সবসময় মেন ভার্বের আগে হবে। তাহলে মেন ভার্ব কোনটা? যেটা কাজ করা বোঝায় সেটা মেন ভার্ব। তাহলে এখানে কাজ করা কোনটা বোঝাচ্ছে? এই প্লে মানে হচ্ছে খেলা করা, এটা কাজ করা বোঝাচ্ছে। তাহলে এর আগে কিন্তু নট লিখবে। তো মনে রাখবে প্রেজেন্ট লিমিটেসে নট নয়, তোমরা লিখবে কি জানো? ডু নট। তাহলে প্রকৃত অ্যান্সারটা কি হলো? দে ডু নট প্লে ক্রিকেট। আচ্ছা, তাহলে আরো কয়েকটা বাক্য দিচ্ছি। বললাম তারা যায়, বলো কি হবে? সাবজেক্ট দে, তারপরে কি সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট পেলেই ভার্ব। তাহলে গো হচ্ছে যাওয়া, তাই না? তাহলে দে গো। আচ্ছা, তাহলে নেগেটিভ করলে কি দাঁড়াবে? নেগেটিভ করলে একই লিখবা, ওই দে গোই লিখবা, শুধু না এর জন্য কি লিখবা? শুধু নট কিন্তু লেখা যাবে না, ডোন্ট বা ডাজ নট লিখতে হবে। ডু নট কেই সংক্ষেপে বলা হয় ডোন্ট। তাহলে ডু নট বা ডাজ নট লিখবা। না এর জন্য কিন্তু শুধু নট লেখা যাবে না, কি লিখবা বললাম? ডু নট বা ডাজ নট। তাহলে তারা যায় দে গো, আর তারা যায় না কি হবে? দে ডোন্ট গো। আচ্ছা, আমি খাই, বলো কি হবে? আমি খাই, আই ইট, তাই না? তাহলে আই ডোন্ট ইট, তাই তো, আমি খাই না। আই ডু নট ইট বা আই ডোন্ট ইট। আচ্ছা, এবার আমি বলছি আমরা মাছ ধরি, আবার লিখছি আমি আমরা মাছ ধরি। বলো ইংরেজি দেখে, বলো ফটাফট বলো। তোমরা কিন্তু শুধু দেখবে না, তোমরা কিন্তু বলবে, লাউডলি বলবে, জোরে জোরে বলবে। কারণ যত বলবে তত কিন্তু শিখবে। চুপচাপ শুনলে আর বললে দুইয়ের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তাই তোমরা কিন্তু লাউডলি একা একা বলবে। তাহলে তারা মাছ, আচ্ছা আমরা মাছ ধরি, তাহলে আমরা মাছ ধরি ইংলিশে কি হবে? সাবজেক্টের পরেই ভার্ব। সাবজেক্ট কোনটা? মানুষ যেটা সেটা সাবজেক্ট, তাই না? এই যে আমরা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা ইংলিশ কি? উই। তাহলে ধরা ইংলিশ কি? ক্যাচ। সাবজেক্ট ভার্ব হয়ে গেল। এবার বাক্যের বাকি অংশগুলো পরপর তুমি লিখে দাও। কি আছে? মাছ। আর তাছাড়াও রুলস দেখে নাও, যে প্রেজেন্ট ইন্টিসিভের রুল কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রিপোজিশন বা আদার যেগুলো আছে সেগুলো। তাহলে সাবজেক্ট এবারে ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব, তারপরে কি? অবজেক্ট। তাহলে অবজেক্ট পেতে গেলে কিভাবে পাওয়া যায়? অবজেক্ট কাকে বলে? ভার্বকে কি কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? কি কাকে আর কেমন, বুঝতে পারলে? তো আগে কাকে দিয়ে প্রশ্ন করবা, তারপরে কি দিয়ে প্রশ্ন করবা, তারপরে কেমন। তাহলে আমরা মাছ ধরি, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব লিখে ফেলেছি। এবার আমরা ধরি হয়ে গেল। তাহলে আমরা ধরি কি? কাকে বলো? আমরা ধরি কাকে? উত্তর নেই কিন্তু। যদি বলি আমরা ধরি কি, তাহলে উত্তর আসছে কি? মাছ। তাহলে অবজেক্ট এখানে কি? মাছ, ফিশ। আর তো কোশ্চেনের বাকি অংশ নেই। তাহলে এবার যদি বলি আমরা মাছ ধরি না, তাহলে কি হবে? আমরা মাছ ধরি না কি হবে? ওই ডোন্ট লাগিয়ে দাও। তাহলে একই হবে, যে উই ক্যাচ ফিশ না বলে কি বলবো? উই ডোন্ট ক্যাচ ফিশ। উই ডু নট বা ডোন্ট ক্যাচ ফিশ। ঠিক আছে, আরো কটা বাক্য দিচ্ছি। বাক্য দেওয়ার আগে তোমাদেরকে আমি কিছু এক্সট্রা তথ্য দিই। এই ট্রান্সলেশন করার সময় তোমাদের আর একটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখতে হবে। সাবজেক্ট যদি থার্ড পার্সন ও সিঙ্গুলার নাম্বার
হয় তবে মেন ভার্বের সাথে এই এম মানে মেন এস বা ইএস যুক্ত করে দেবে, যুক্ত করবে। তাহলে এবার বক্তব্য যে থার্ড পার্সন কি, তাহলে এটা অ্যাকচুয়ালি আলাদা একটা চ্যাপ্টার, ছোট ক্লাসে তোমরা পড়ে ফেলেছো, তবু আমি আর একবার বলে দিচ্ছি। পার্সন, পার্সন মানে কি ব্যক্তি, তাই না? তাহলে ব্যক্তিগুলো তো সাবজেক্ট হয়, তাই তো? যেমন আমি ভাত খাই, তাহলে আমি সাবজেক্ট। সে বিদ্যালয়ে যায়, তাহলে সে সাবজেক্ট। তাহলে ব্যক্তি তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কি? আমি, আমরা। তারপরে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা। যেমন দেখো আমি বলছি, তাহলে ফার্স্ট প্রায়োরিটি কাকে দিব? আমার কাছে যদি কিছু ধরো খাবার থাকে, ক্ষুধার্ত সবাই আছে এখানে, তাহলে প্রথম খাবার কে খাবে? আমি খাবো। আর আমার সঙ্গে যারা আছে, আমরা আত্মীয় স্বজন, আমরা, তাই না? তাহলে ফার্স্ট প্রায়োরিটি কারা? আমরা আমাদেরকে দিব। তাহলে মনে রাখবা যে আমি আর আমরা হচ্ছে ফার্স্ট পার্সন। এবার আমাদের ধরো পেট ভর্তি হয়ে গেল, এবার তাহলে সামনের ব্যক্তি যারা ক্ষুধার্ত হয় তাদেরকে খাবার দিব। তাহলে তুমি তাহলে সেকেন্ড প্রায়োরিটি আমার, কারণ তুমি সামনে আছো তো। তাহলে সেকেন্ড পার্সন তাহলে কি কি হবে? তুমি, তোমরা। তাহলে ফার্স্ট পার্সন কি হবে? আমি আর আমরা সবাই ফার্স্ট পার্সন। এটা মুখস্থও করে নিতে পারো যে আমি আমরা হলেই ফার্স্ট পার্সন। আর সামনে যে আছে তুমি, তুমি কিন্তু সবসময় সামনে থাকে। আমি যদি এখানে কথা বলি যে তুমি বলো, তার মানে তুমি সামনে আছো। এবার যদি বলে সে যেন বলে যায়, ধরো তোমার নাম ক, যে ক সে যেন এসে আমাকে ওইটা দিয়ে যায়, তাহলে সে কি এখানে আছে? সে কিন্তু এখানে নাই। তাহলে ওই যে নাই সে হচ্ছে থার্ড পার্সন। ঠিক আছে? তাহলে ফার্স্ট পার্সন হলো আমি, আমরা। আর সেকেন্ড পার্সন তুমি, তোমরা। আর থার্ড পার্সন কি? বাকি যত শব্দ আছে সবই থার্ড পার্সন। যেমন দেখো সে এখানে নেই, সে, তারা, রাম, শ্যাম, এটা, ওটা, সবই কিন্তু থার্ড পার্সন। তোমরা এগুলো মুখস্থও করে নিতে পারো। তাহলে থার্ড পার্সন আমাদের এখানে মূলত লাগবে, জানতে হবে শুধুমাত্র থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন আসলে কি বলতো? থার্ড পার্সন আসলে আমি, আমরা আর তুমি, তোমরা বাদে যত শব্দ আছে পৃথিবীতে সবই হচ্ছে থার্ড পার্সন। তাহলে যদি বলি আমি, ধরো বললাম সে ভাত খায়, তাহলে এখানে বলো সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে সে, তাই না? তাহলে এই যে সাবজেক্ট, সে তো একটা ব্যক্তি, তাই না? পার্সন, পার্সন মানে ব্যক্তি। তাহলে এই যে সে সাবজেক্ট, বলো আমাকে এটা কি থার্ড পার্সন? আমি রুলস দিলাম কি, যে আমি, আমরা, তুমি, তোমরা বাদে সবই থার্ড পার্সন। তাহলে সে কি আমি, আমরা, তুমি, তোমার মধ্যে পড়লো? পড়লো না কিন্তু। তাহলে এটা কিন্তু থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন হয়ে গেল। এখানে বলা আছে সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় হলো থার্ড পার্সন, ও সিঙ্গুলার নাম্বার হয়। সিঙ্গুলার নাম্বার মানে কি? নাম্বার মানে বচন। বাংলায় পড়েছে বচন, ইংরেজিতে হচ্ছে নাম্বার। তাহলে নাম্বার মানে বচন। বচন দু প্রকার, একটা কি বলতো? সিঙ্গুলার নাম্বার, আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। মানে ইংরেজিতে বচন দু প্রকার, ঠিক আছে? একটা সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, আর প্লুরাল নাম্বার মানে কি? বহু বচন। মানে একজন বোঝালে এক বচন মানে সিঙ্গুলার নাম্বার, আর একের বেশি বোঝালে বহু বচন বা প্লুরাল নাম্বার। দ্বিবচন কিন্তু হয় না ইংরেজিতে। ইংরেজিতে হচ্ছে দুটোই বচন, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। তাহলে এখানে আমি রুলস কি দিয়েছি দেখো, সাবজেক্ট যদি থার্ড পার্সন ও সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে থার্ড পার্সন হয়েছে, সঙ্গে সিঙ্গুলার নাম্বার হতে হবে, মানে এক বচন হতে হবে। বলো সে ভাত খায়, সে কি একের বেশি ব্যক্তি বোঝাচ্ছে না একজন বোঝাচ্ছে? একজন। তাহলে একজন বোঝালে তাহলে এটা থার্ড পার্সন হলো, সিঙ্গুলার নাম্বার হলো। তাহলে থার্ড পার্সন ও সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে কিন্তু এই মেন ভার্ব যখন তুমি লিখবা তখন একটু সাবধান হয়ে যাবা। সেখানে মেন ভার্বের সাথে তুমি এস বা ইএস যুক্ত করে দিবা। যেমন দেখো সে ভাত খায়, ইংরেজিতে বললে কি হবে? আমি কি বলেছিলাম যে সাবজেক্ট প্লেই ভার্ব, সাবজেক্ট প্লেই ভার্ব, তাই তো? আর তাছাড়াও দেখো এই যে সাবজেক্ট পেলেই ভার্ব, এই ভার্বটার প্রেজেন্ট ফর্ম, দেখো এখানে রুল বলা আছে, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব। শুধু ভার্ব মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ধরে নিবা, ঠিক আছে? ভার্বের কিন্তু একাধিক ফর্ম হয়, পরের ক্লাসে আলোচনা করে দিব আমি। ভার্বের কোথাও সেকেন্ড ফর্ম হবে, কোথাও ভার্বের সাথে আইএনজি হবে, কোথাও ভার্বের থার্ড ফর্ম হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট যখন পড়বে, যখন তুমি একটা বাক্য পাবে, তুমি ভার্বটাকে খেয়াল করবা। আমি কিন্তু আবার প্রথম থেকে বলছি তোমাদের, যখন একটা বাক্য পাবে
কি বললাম, তুমি ভার্বটাকে ফলো করবা প্রথমে। ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ কোনটা যেটা কাজ করা বোঝায়। সে ভাত খায়, দেখো খায়টা কিন্তু ক্রিয়াপদ, তাই তো? তাহলে খায় ক্রিয়াপদ, ভার্ব করে দিলাম। তাহলে খায়ের সঙ্গে দেখো কি যুক্ত আছে? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে কখন হয়? যখন এ ই অন্তস্থ আর ও যুক্ত থাকে, তাই তো? তাহলে দেখো এখানে অন্তস্থ যুক্ত আছে, তাই তো? তো অন্তস্থ যুক্ত থাকলে এটা কিন্তু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হয়ে গেল। আর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হোক আর যে টেন্সে হোক না কেন, সাবজেক্টের পরে তোমাকে ভার্ব লিখতে হবে। তবে যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হয় তাহলে সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম, অন্য টেন্স হলে অন্য ফর্ম, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু সাবজেক্টের পরে শুধু ভার্বের সেকেন্ড ফর্ম, কিন্তু রুলস কিন্তু একই থাকছে যে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট পেলেই সঙ্গে সঙ্গে ভার্ব লিখে দাও, রুল তোমার একই থাকছে, ঠিক আছে? তাহলে এখানে তাহলে কি হবে ইংরেজিতে? সাবজেক্ট পেলেই ভার্ব লিখে দাও। সাবজেক্ট তাহলে কি? হি বা শি, তাই তো? আর খাওয়া ইংলিশ কি? ইট, তাই তো? সাবজেক্ট ভার্ব, তারপরে বাকিটা রাইস। তো এইটুকু লিখে কিন্তু তুমি শান্ত হবে না। তুমি এই স্টার যে নিয়মটা লিখে দিলাম, এই নিয়মটা কিন্তু ভালো করে খেয়াল করবে। এই নিয়মে কি বলছে? সাবজেক্ট যদি থার্ড পার্সন ও সিঙ্গুলার নাম্বার হয়, দেখো তো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিনা। আমরা বিবেচনা করে দেখলাম এটা থার্ড পার্সন, কারণ আমি, আমরা, তুমি, তোমরা নয়, তাই তো? এমনকি এটা কি সিঙ্গুলার নাম্বার, মানে এক বছর, একটা বোঝাচ্ছে, একজন বোঝাচ্ছে। তাহলে এটা থার্ড পার্সনও হলো, সিঙ্গুলার নাম্বার হলো, দুটোই কিন্তু মিলতে হবে। একটা মিললো আর একটা মিললো না, তাহলে কিন্তু হবে না। দেখো এখানে দুটোই মিললো, থার্ড পার্সনও মিললো, আবার সিঙ্গুলার নাম্বারও মিললো। যেই মিলে গেল অমনি ভার্ব কিন্তু শুধু লিখবা না, ভার্বের সাথে এস ইয়ে যুক্ত করবা। ইটস, হি ইটস রাইস, ঠিক আছে? তাহলে এটাকে যদি না করি, সে ভাত খায় না, বলো কি হবে? জোরে জোরে বলো, মনে মনে, মনে মনে বলতে পারো বা লাউডলি বললে বেশি ভালো হয়। সে ভাত খায় না, বলো কি হবে? তাহলে হি একই একই হবে। তাহলে এখানে নট তো আমরা লিখতে পারবো না, শুধু হয় ডু নট লিখবো না হয় ডাজ নট লিখবো। কি বললাম? হয় ডু নট না হয় ডাজ নট। তোমাদের কিন্তু লাউডলি বলতে হবে, জোরে জোরে বলতে হবে কিন্তু, হ্যাঁ, যে হয় ডু নট না হয় ডাজ নট। তাহলে এখানে কি হবে? এখানে ডু নট না ডাজ নট বলো দেখি। আচ্ছা, আগে আমি ইটটা লিখে নিচ্ছি, হি ইট, নটটা আমি এখানে লিখবো। এবার ভাত হচ্ছে রাইস, তাই তো? তাহলে আমি নিয়মটা কি বলেছিলাম? সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? ভার্বের সাথে এসে যুক্ত হয়। কিন্তু যদি নট হয় না, দেখো এই যে ডু যে লিখবো না, ডু, ডাজ, ডিড, এগুলোও কিন্তু এক প্রকারের ভার্ব, ঠিক আছে? পরে আমরা জানবো এই সম্পর্কে। তো এই দুটো মিলে কিন্তু ভার্ব ফ্রেজ গঠন করে, মনে রাখবা। তো ওই জন্য ভার্বের সঙ্গে যে এসিয়ে যুক্ত না, ওটা প্রথম অংশেই হয়ে যায়, মনে রাখবা। এই যে এখানে দেখো একটাই ভার্ব ছিল, সুতরাং কোনো অসুবিধা নেই, ইটস হয়ে গেছে। কিন্তু যদি আরো ভার্ব থাকে, যেমন ডু, ডাজ, ডিড, এগুলো যদি থাকে, তাহলে মনে রাখবা এই প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কিন্তু ইটের সঙ্গে এসে যুক্ত করবে না, ওই ডু ডাজের সঙ্গে করবে, মানে ডাজ নট করে দেবে। এখানে ডাজ নট, হয়তো এখানে এসে একটু গুলিয়ে গেল, তাই না? কথাটা জটিল হয়ে গেল। এই জটিলতার জন্য কিন্তু তোমরা অনেক সময়, মানে বেশিরভাগ টিচাররা ওই জটিল পদ্ধতি অবলম্বন করে বলেই কিন্তু তোমরা অনেক সময় টেন্সগুলো পারো না। তো যাই হোক, আমিও এখানে একটু জটিলতা অবলম্বন করলাম, সহজ করে দিচ্ছি। আর একটা বাক্য দিচ্ছি, এটা থাক, পরে এটা পরে বলছি। আমি আর একটা বাক্য দিচ্ছি। ধরো আমি বললাম সে স্নান করে, ছোট বাক্যই লিখছি, সে স্নান করে। আর একটা বাক্য লিখছি আমি, তারা বই পড়ে। দেখো সে স্নান করে, সরি, এটা ইংরেজি লেখার জায়গা দরকার। তাহলে সে স্নান করে, এটা কি হবে বলো? স্নান করা ইংলিশ কি? বেথ, মানে স্নান করা, BATH, বেথ মানে স্নান করা। তাহলে বলো এখানে হি বেথ না হি বেথস, বলো, মনে করে বলো একটু। বেথ, BATH, বেথ, তাহলে তার সঙ্গে এজ যুক্ত করে দাও, হি বেথস, তাই না? আর তো কথা নেই, আর তো কোনো শব্দ নেই, তাহলে কমপ্লিট হয়ে গেল বাক্যটা। সে স্নান করে, হি বেথস, কমপ্লিট হয়ে গেল। এবার যদি বলি সে স্নান করে না, সে স্নান করে না, তাহলে এখানে কি হয় বলো? তাহলে এই যে বেথস আছে না, আমি একটু সহজ করে দিচ্ছি, হ্যাঁ, যে যেখানে মেন ভার্বের সাথে এস যুক্ত হতো, সেইটা যদি নেগেটিভ হয়,
তাহলে ওই ডু এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ হি ডাজ নট। তারপরে বেথ। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ সবগুলো ভার্বের সঙ্গে দেখো এই যে অন্তস্থ এ যুক্ত আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তোমাদের একটা এক্সট্রা ডিউটি, অন্য টেন্স কিন্তু সোজা, এই টেন্সটাই একটু কঠিন, কারণ এই টেন্সে তোমাকে সাবজেক্ট থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বারটা মাপতে হয়। তাহলে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখনই হয়ে যাবে তখনই কিন্তু একটু সমস্যা, যে ভার্বের সাথে এস যুক্ত হয়ে যাচ্ছে, তাই না? আর যদি নেগেটিভ হয়, এই যে না দিয়ে বলো বাক্যটা, তাহলে তোমরা ডু আর লিখবা না, ডু নট লিখবা না, কি লিখবা? ডাজ নট। ব্যাস এইটুকুই কথা। এই কথাটাই একটু জটিল ভাবে প্রথমে বলা হয়েছিল। আমি আবার বলছি যে নেগেটিভ হলে কি করবা? ডু নট লিখবা না, ডাজ নট লিখবা। তাহলে কি বললাম যে নর্মাল বাক্যে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে না, যেমন দেখো আমি আরেকটা বাক্য লিখে মুছে দিলাম, ওই বাক্যটা আমি আবার লিখছি। ধরো লিখছি এখানে তারা তারা বই পড়ে, তাহলে এটা ইংরেজিতে ফটাফট বলে দাও। বলতে হবে কিন্তু, হ্যাঁ, লাউডলি জোরে জোরে বলতে হবে, কারণ লেখার থেকে না বলাটা কিন্তু অনেকটা তোমাকে ফ্লুয়েন্ট করবে, তোমাকে ইংরেজির প্রতি আগ্রহী করে তুলবে। যখন ইংরেজি যখন তুমি বলতে পারবে না, লিখতে পারবে না, তখন দেখবা ধীরে ধীরে তোমার ইংরেজির প্রতি আকর্ষণ কমে যাবে। তোমাকে প্রথমত একটা বাচ্চা কি করে বলো তো, যখন ছোট থেকে বড় হয়, সে কি শিখে নিয়ে আসে কোনো ভাষা? ধরো বাঙালি পরিবেশে বড় বড় হচ্ছে বাচ্চারা, সে কিন্তু একটা নির্দিষ্ট সময় বাংলাটা শিখে যায়। তো সে কি উপর থেকে মানে মানে শিখে আসে কি? কোনো রুলস শিখে আসে কি? সে কিন্তু অটোমেটিক্যালি শুনে শুনে শেখে, তাই না? ওই জন্য ভালো করে শুনতে হয়। আর শোনার পরে কেউ বলার চেষ্টা করে, দেখবা আধো আধো কথায় বলার চেষ্টা করে। তো তোমাকেও কিন্তু এই বাচ্চাদের মতন, যেহেতু তোমার জন্য এটা নতুন, তোমার জন্য যখন নতুন হবে, তখন তুমি স্বাভাবিকভাবে তুমিও এই এই ভাষায় যদি বাচ্চা হও, তাহলে তোমাকেও কিন্তু লাউডলি বলতে হবে, ওই অল্প অল্প যা পারো তাই বলতে হবে, ঠিক আছে? তাহলে তারা বই পড়ে, তুমি এটা লাউডলি বলো, তারা বই পড়ে, তুমি ইংরেজিতে কি ভাবছো বলো? কে বলো? সাবজেক্ট আগে লিখতে হয়, দে। সাবজেক্ট লিখেই কি? ভার্ব, তাই না? রিড, রিড মানে পড়া। তারপরে কি? বুক। কোশ্চেনের বাক্যাংশ লিখে দিলাম। তাহলে তারা বই পড়ে। এবার নেগেটিভ করলে কি হবে? আচ্ছা, এইবার লেখার পরে তোমাকে আবার আরেকটা জিনিস ভাবতে হবে, যে স্টার পার্টটা ভাবতে হবে। কি বলতো? সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয়, তবে মেন ভার্বের সাথে এসে যুক্ত হয়। দেখো তো এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা দেখো তো। দেখো তারা কি থার্ড পারসন? আমি কি বলেছিলাম থার্ড পারসন কোনটা হয়? আমি, আমরা আর তুমি, তোমরা বাদে বাকি যারা আছে সবাই থার্ড পারসন। তাহলে তারা কিন্তু থার্ড পারসন, তাই তো? তাহলে এটাকে সিঙ্গুলার নাম্বার মানে এক বচন কি? মানে দুটোই মিলতে হবে, কিন্তু খালি থার্ড পারসন মিললে হবে না, যে থার্ড পারসন মিললো আর তুমি মজা করলে এই তো মিলে গেছে দিয়ে দিই রিডস, হবে না কিন্তু। তোমাকে থার্ড পারসনও দেখতে হবে, থার্ড পারসন দেখলাম তারা এটা থার্ড পারসন হলো, আর সিঙ্গুলার নাম্বার কি হলো মানে এক বচন কি হলো, তাকে এক বচন হলো না, তাহলে তুমি নিশ্চিন্ত একদম, তাহলে তোমাকে আর এসে যুক্ত করার দরকার নাই, ঠিক আছে? তাহলে দে রিড বুক। আর তারা বই পড়ে না, তাহলে কি হবে? কি হবে বলো? তারা বই পড়ে না কি হবে? দে। না এর জন্য কি লিখবো? ডু নট না ডাজ নট? ডাজ নট কখন হয়? ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। তো তারা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো? প্লুরাল নাম্বার হয়ে গেল। তোমরা ওই জন্য না বুদ্ধি করে, বুদ্ধিমান ছেলে পেলেরা কি করবে জানো? বুদ্ধিমান ছেলে মেয়েরা সবসময় দেখবে আগে আগে দেখবে বচন, পার্সন পরে দেখবে, কারণ বচন সিঙ্গুলার প্লুরাল খুব তাড়াতাড়ি ব্রেনের মধ্যে চলে আসবে। যেই দেখলো প্লুরাল, তার আর ভাবার দরকার নাই। তাহলে ডু নট নেগেটিভের জন্য, আর পজিটিভ বাক্যের জন্য শুধুমাত্র ভার্ব লিখেই চলে যাও। আর যখনই সিঙ্গুলার নাম্বার হবে তখন তুমি ভাববে এইবার পার্সনটা কি? থার্ড পার্সন নয় তো? যেই থার্ড পার্সন হয়ে গেল, তখনই কিন্তু তোমাকে আবার ওই ভার্বের সাথে এসে যুক্ত করতে হবে। তাহলে এখানে তারা বই পড়ে কি হবে? দে রিড বুক। আর তারা বই পড়ে না কি হবে? কারণ প্লুরাল নাম্বার তো না, দে তারা সাবজেক্ট প্লুরাল নাম্বার, যেই পেলে প্লুরাল নাম্বার অমনি সঙ্গে সঙ্গে তুমি আর ডাজ নট লিখতে পারবে না, ডু নট, ডু নট রিড বুক। ঠিক আছে, আরো কিছু বাক্য দিচ্ছি। রহিম কাজ করে, কাজ করে। আরটা বললাম
রহিম কাজ করে না। ফটাফট ভাবো, জোরে জোরে। আচ্ছা, পরের বাক্য লিখছি। ধরো ওই আমরা যাই, ছোট ছোট বাক্যই লিখছি। প্রথমে প্রথমে ছোট ছোট বাক্যই ভাবতে হয়। আমরা যাই, আর একটা লিখছি আমরা যাই না। সে টিভি দেখে। একটু আলাদা করে দিচ্ছি এবার, কিন্তু আমি টিভি দেখি না। বলো তাহলে ইংরেজিতে লিখলে কি হবে? সাবজেক্টের পরেই ভার্ব, আর দুটো ওয়ার্ডই দেখো, রহিম কাজ করে। কাজ করে কিন্তু একটা ওয়ার্ড, আবার এভাবে কিন্তু গুলো না যে রহিম একটা কাজ, একটা করে, একটা কাজ করে তো একটা কাজ, তাই না? একটাই ওটা। তাহলে রহিম কাজ করে, তাহলে কি হবে? রহিম কাজ করে ইংলিশ কি বলো? কে বলতে পারে? ওয়ার্ক। এবার বলো যে ওয়ার্ক লিখলাম, এখানে কি ওয়ার্কস হবে না ওয়ার্ক হবে? দেখো এটা রহিম তো একজন, তুমি আগে দেখবা বচন, আগে দেখো নাম্বার, নাম্বার মানে বচন। তাহলে যেই দেখছো এটা এক বচন, তাহলে তো সমস্যা আছে। দেখো তো থার্ড পার্সন কিনা। হ্যাঁ, থার্ড পার্সন। তাহলে কি হবে? রহিম ওয়ার্কস, তাই তো? আর রহিম কাজ করে না, এখানে কিন্তু আর ডু নট হবে না, না এর জন্য এখানে ডাজ নট হবে। তাহলে রহিম ডাজ নট ওয়ার্ক। আচ্ছা, পরে বাক্য আমরা যাই কি হয় বলো? সাবজেক্ট ভার্ব, বলো সাবজেক্ট ভার্ব। দেখো লেখার আগেই তোমাকে কিন্তু ভেবে নিতে হবে। আর বাড়িতে একা একা এরকম হাজারো বাক্য ভাববে, কিন্তু মনে রাখবা ভাবার সময় যেহেতু আমি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স করাচ্ছি এখানে, তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে ভাববে, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভাববে, তারপরে অন্যান্য টেন্সে ভাববে, তারপরে সবগুলো একসঙ্গে ভাববে। তাহলে দেখো এখানে আমরা যাই, তাহলে কি হবে? উই গো, তাই তো? আর তার আগে দেখার বিষয়, এই যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স কিনা সেটা তো আবার চেক করে নিতে হবে, যে কাজ করে এ, এই যে এটা কিন্তু মুখস্থ করতে হবে, এ ই অন্তস্থ, এ ই অন্তস্থ ও। তাহলে কাজ করে, তাহলে এ হলে কি হবে? কাজ করে। আর ই হলে কি হবে? কাজ করি। আর অন্তস্থ এটা আসছে না। আর কাজ করো ও দিয়ে হলে কি হবে? তুমি কাজ করো, তুমি বাড়িতে কাজ করো। তাহলে যে ও দিয়ে আসছে, অন্তস্থ দিয়ে সবগুলো দিয়ে সব আসবে এমন কিন্তু নয়, ঠিক আছে? তাহলে এগুলোও তুমি বাড়িতে ভাববে, যে আমি, সে করে, কারণ সে আর আমি করে তো আর হয় না। তাহলে সে করে, আমি করি, এ ভাবতে হবে। হ্যাঁ, তার মানে করে, করি, হ্যাঁ, আর অন্তস্থ আসছে না, করো। তো এই টাইপের কথাগুলো সবই কিন্তু প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? এখন আমি যদি বলি করছি, তাহলে কিন্তু প্রেজেন্ট হচ্ছে না, কারণ করে হতে লাগবে, করে হলে তবেই প্রেজেন্ট টেন্স। আর করি, ভার্ব করি যদি হয় তবেই প্রেজেন্ট টেন্স। আর ও করো, তবেই কিন্তু প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? তাহলে দেখো যে আমরা যাই, তাহলে যাই, এই দেখো যাই হ্রস্ব আছে, প্রেজেন্ট টেন্স। আবার যদি বলি তারা যায়, যায় যে অন্তস্থ, জয়াকার অন্তস্থ যায়, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্স। আর তুমি যাও, এই যে যাও, তাও কিন্তু প্রেজেন্ট টেন্স। এবার যদি বলি যে আমরা যাচ্ছি, এটা কি প্রেজেন্ট হবে? হবে না কিন্তু। তার মানে এর মধ্যেই হতে হবে, এ ই অন্তস্থ ও, এর মধ্যেই হতে হবে। তো এই টাইপের যত বাক্য আছে, তুমি একটা সময় নিজেকে স্থির করবে, আর বাক্যগুলো ভাবতে থাকবে, আর জোরে জোরে ওগুলো ইংরেজিতে বলতে থাকবে বারবার করে। তাহলে দেখবে সঙ্গে কিন্তু স্পোকেন ইংলিশ কোর্সটাও কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা যাই কি হবে? কারণ মুখে বলাটা ইম্পর্টেন্ট, মুখে বলা একবার হ্যাবিচুয়েটেড হয়ে গেলে লেখা কোনো ব্যাপারই না। বাক্য আসবে ফটাফট ইংরেজি লিখবে, বাক্য আসবে ফটাফট লিখবে, কারণ তোমাদের টার্গেটই একটা, সাবজেক্ট পেলেই ভার্ব, সাবজেক্ট খুঁজো, যত বড় বাক্যই হোক, সাবজেক্ট খুঁজো, ভার্ব লিখে দাও। যেমন দেখো আমরা যাই, তাহলে আমরা ইংলিশ কি? উই, তারপরে গো। আরো আরো থাকলে লিখবে। ওই বড় বাক্য লেখার কিছু নিয়ম আছে, বুঝলে, যে প্রিপোজিশন সম্বন্ধে ধারণা রাখতে হবে। প্রিপোজিশন অনেকে, আমি জানি তোমরা অনেক অনেক কিছুই জানো, তারপরেও কিছু জানা বাকি আছে, বুঝতে পারলে? কারণ ওই প্রিপোজিশন সম্বন্ধে ধারণা নাই বলেই কিন্তু তোমাদের ইংরেজিতে বেসিকটা ক্লিয়ার নেই, বুঝতে পারলে? প্রিপোজিশন কোনো ব্যাপারই না, একেবারে সোজা, পরবর্তী ক্লাসে হবে সেটা। আর লাস্টের দিকে না হয় আমি কয়েকটা বাক্য দিচ্ছি দাঁড়াও প্রিপোজিশন দিয়ে। তাহলে আমরা যাই, তাহলে কি হবে? উই গো। আর আমরা যাই না কি হবে বলো? তাহলে আমরা এখানে তো বহু বচন, তাহলে এখানে থার্ড পার্সন দেখার দরকার নেই, কারণ বহু বচন হয়ে গেল। তাহলে কোনো চিন্তা নেই, জাস্ট লিখে যাও। তাহলে আমরা যাই না কি হবে? উই কি হবে? না এর জন্য ডু নট না ডাজ নট?
ডু নট, তাই না? উই ডু নট, বা ডোন্টও তুমি লিখতে পারো। ডু নটের সংকুচিত রূপ হচ্ছে ডোন্ট, উই ডোন্ট গো। আচ্ছা, সে টিভি দেখে, কি হবে? হি দেখা ইংলিশ কি? ওয়াচ, তাই না? WATCH, ওয়াচেস হবে কেন? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি ওয়াচেস টিভি। তাহলে এখানে এসিএস হলে নেগেটিভ করতে হলে কি হবে? ডু নট আর ডাজ নট, ডাজ নট। কিন্তু এখানে এক্সট্রা ওয়ার্ড আছে, লিখে দাও এক্সট্রা ওয়ার্ড। এক্সট্রা ওয়ার্ড থাকলে ওটা লিখে দেবে কিন্তু। আমি টিভি দেখি না, তাহলে আবার সাবজেক্ট আই। কিন্তু এখানে দেখো, এখানে কি ডাজ নট ডু নট বলো? দেখো এটা এক বচন আমি, তাই না? তাহলে এক বচন বা সিঙ্গুলার নাম্বার হলে তো আমাদের তারপরে আবার বচন দেখতে হবে, সরি মানে পার্সন দেখতে হবে। তাহলে পার্সন দেখো, এটা কি থার্ড পার্সন? আমি কি বলেছি? আমি, আমরা, তুমি, তোমরা বাদে সবই থার্ড পার্সন। তার মানে সে থার্ড পার্সন, রাম থার্ড পার্সন, এই যে এই কলমটা থার্ড পার্সন, তাই না? বা মোবাইল থার্ড পার্সন, তাই তো? ইন্টারনেট থার্ড পার্সন, সবই থার্ড পার্সন। কিন্তু খালি আমি, আমরা, তুমি, তোমরা বাদে। তাহলে এখানে আমি কি বলতো? আমি এখানে থার্ড পার্সন নয়, তাই তো? আমাদের এখানে জিজ্ঞাসা একটা যে থার্ড পার্সন কিনা, এটা থার্ড পার্সন নয়। তাহলে তাহলে তো ডাজ নট লেখার দরকার নেই, কারণ ডাজ নট লিখতে গেলে থার্ড পার্সন হতে হবে, সঙ্গে এক বচন হতে হবে। এটা এক বচন কিন্তু থার্ড পার্সন নয়, ঠিক আছে? তাহলে বাট আই ডু নট বা ডোন্ট সংকুচিত আমি লিখতে পারো, আই ডোন্ট ওয়াচ টিভি, তাই তো? ঠিক আছে, আর একটা বাক্য দিচ্ছি। এইবার একটু বড় বাক্য দিচ্ছি, তাই তো? অনেকে হয়তো ভাবছো যে এত ছোট ছোট বাক্য, একটু বড় বাক্য দরকার। ঠিক আছে, বড় বাক্য দিচ্ছি। লোকটি মাঠে কাজ করে, করে দাও ফটাফট। যারা জানো ফটাফট মনে মনে ভাবো, অ্যান্সারগুলো লিখে ফেলো খাতায়। লোকটি মাঠে কাজ করে, কাজ করে, একটু বড় হলো। আচ্ছা, সে সকালে বই পড়ে। এবার আমি নেগেটিভ মিক্সচার করে দিচ্ছি। তারা মাঠে ফুটবল খেলে না, ফুটবল খেলে না। আচ্ছা, আর একটা জায়গা আছে, তা লিখে দিচ্ছি। আমরা দুপুরে ঘুমাই না। আচ্ছা, একটু চেক করে দেখো তো এগুলো প্রেজেন্ট ইনডিফিনিটে পড়ে কিনা, মানে মেন ভাবটা দেখো, মেন ভাব দেখে চেক করে বলো এগুলো প্রেজেন্ট ইনডিফিনিটে পড়ে কিনা। দেখো কাজ করে, এ, এই যে এ প্রেজেন্ট ইনডিফিনিট পড়েছে। সে সকালে বই পড়ে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট পড়েছে। এ থাকলেই প্রেজেন্ট ইনডিফিনিট না, করে, পড়ে, তারপরে আর কি বলবো বলো তো? গায় তো হবে না, গায় অন্তস্থ হবে, গায়, খায়, এইরকম ক্রিয়াপদগুলো ভাব থাকবে। যায়, যে বাক্যগুলো বলা হয় সারাদিন ধরে, সেই বাক্যগুলো থেকে প্রেজেন্ট ইনডিফিনিট গুলো সিলেক্ট করে থাকবে, আর সেগুলো ইংরেজিতে বলার চেষ্টা করবে। তার বলাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখো, লোকটি মাঠে কাজ করে, তাহলে যত বড় বাক্যই হোক না কেন, আরো বড় বাক্য হলেও প্রথমেই তুমি সাবজেক্ট খোঁজো। সাবজেক্ট পেলেই ভার্ব, ঠিক আছে? আর সাবজেক্ট খুঁজতে গেলে আর একটা শর্ত আছে, কি বলতো? যে সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিনা, আগে দেখবা সিঙ্গুলার নাম্বার কিনা। কারণ সিঙ্গুলার নাম্বার হলে তখনই তুমি অ্যালার্ট হয়ে যাও যে থার্ড পার্সন কিনা, কারণ তখনই তো ওই যে আবার তোমার নেগেটিভের জন্য ডাজ নট হবে। আর যদি শুধু পজিটিভ হয় তাহলে ভার্বের সাথে যুক্ত হয়ে যাবে, তাই তো? তাহলে লোকটি মাঠে কাজ করে, তাহলে প্রথমেই তুমি সাবজেক্ট ভাবো। সাবজেক্ট কোনটা? লোকটি, তাই না? তাহলে দা ম্যান, দা বললে ভালো লাগছে, দা ম্যান। আর তাছাড়াও টি ইংরেজি হচ্ছে দা, তাহলে দা ম্যান হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্টের পরে এবার কি সোজাই ভার্ব। ভার্ব লেখার আগে সাবধান। কি সাবধান? যে এটা এক বচন নয় তো, দেখো তো লোকটি, হ্যাঁ এক বচন, একজন বোঝাচ্ছে লোকটি। তাই লোকটি মাঠে কাজ করে, এক বচন হয়ে গেল। তাহলে এইবার তুমি আরেকটু সময় নিয়ে ভাবো যে এটা কি থার্ড পার্সন? আমি, আমরা, তুমি, তোমরা কি এই শব্দটা? দেখো, আমি, আমরা, তুমি, তোমরা না, তাহলে এটা থার্ড পার্সন। অর্থাৎ আমাদের এই রুলটা কাজ করে গেল, স্টারের রুলটা কাজ করে গেল। তাহলে কি হবে? ভার্বের সাথে এসে যুক্ত হবে। তাহলে দ্য ম্যান কি হবে? এবার সাবজেক্ট ভার্ব লিখতে হতো না, সাবজেক্ট ভার্ব, এই যে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট পেলেই ভার্ব, সাবজেক্ট পেলেই ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্ব, ভার্ব কি কাজ করা? ওয়ার্কস, তাই তো? এবার লিখবো কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অবজেক্ট পেতে গেলে কি করতে হয়? কি কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। তাই লোকটি কাজ করে কি?
উত্তর নাই। দেখো লোকটি কাজ করে কি, উত্তর নাই। কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর আছে, তাই না? তো প্রিপজিশন কি জানো? প্রিপজিশন হলো, এটা পরের ক্লাসে করলেই ভালো হতো, তবু আমি বলে দিচ্ছি, শর্টকাট বলে দিচ্ছি, পরের ক্লাসে ডিটেইল আলোচনা করা হবে, ঠিক আছে? প্রিপজিশন হলো মূল শব্দের সঙ্গে বাড়তি যা যুক্ত থাকে সেটাই হচ্ছে প্রিপজিশন। যেমন দেখো, আমি যদি বলি যে আমি মামার বাড়িতে গিয়েছিলাম, তাহলে কি বললাম? মামার, এই যে মামার বললাম। তাহলে দেখো, মামা মূল শব্দ। মূল শব্দ মানে কি জানতে হবে, যে যেটুকু শব্দটা যেটুকু রাখলে মিনিমাম একটা মানে প্রকাশ পায়। তাহলে মামা তো একটা মানে আছে, কারো আত্মীয় মামা, তাই না? তোমার আত্মীয় মামা। তাহলে যে মামা, এটা মূল শব্দ, তার সঙ্গে বাড়তি গেছে র, তাহলে রটাই হলো প্রিপজিশন। তাহলে র এর আবার তোমাকে ইংরেজি মুখস্থ করতে হবে। র প্রিপজিশন হচ্ছে অব, ও এফ, অব, ঠিক আছে? আবার যদি বলি মামার বাড়িতে গিয়েছিলাম, এই যে একটা বাক্য, আমি আমার মামার বাড়িতে গিয়েছিলাম, তাহলে বাড়িতে শব্দটা নিলাম। হ্যাঁ, তাহলে বলো বাড়িতে মূল শব্দ কি? বাড়ি হচ্ছে মূল শব্দ। তাহলে তে আছে বাড়তি, তাহলে তে ইংরেজি তোমাকে জানতে হবে। তাহলে তে ইংরেজি কি? ইন মানে তে, এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে প্রিপজিশন পার্ট, তাহলে বাড়ি থেকে, এই যে বাড়িতে শব্দটা, এটাকে আমি বলবো প্রিপজিশন পার্ট। আর প্রিপজিশন পার্ট ইংরেজিতে কি করতে হয়? উল্টে লিখতে হয়। যেমন দেখো, বাড়ি ইংলিশ কি? হাউস, তাই তো? এইবার তে ইংলিশ কি? ইন, কিন্তু ইংলিশে লেখার সময় তোমাকে উল্টে লিখতে হবে ইন হাউস। আর সঙ্গে বলেছি যে দা যেখানে শুনতে সুইট লাগবে, তুমি সেই শব্দের আগে দা বসিয়ে দেবে। তোমার কানে সুইট লাগলেই বসিয়ে দেবে, আর সুইট না লাগলে তুমি জানবে ওখানে হবেও না। যেমন দেখো, তুমি সাবজেক্ট পেলেই ভার্ব করে দিলে না, দ্য ম্যান ওয়ার্কস, আর অবজেক্ট পেলে অবজেক্ট লিখে দিতে। এবার মাঠে যখন পেলে, তখন এটা কিন্তু কি হয়ে গেল বলো তো? এটা হয়ে গেল প্রিপজিশন পার্ট। দেখো, মাঠ মূল শব্দ, মাঠ, মাঠ মূল শব্দ তো, তার সঙ্গে বাড়তি দেখো এ আছে, তাহলে এটাই প্রিপজিশন। তাহলে এই ইংরেজি কি? এই ইংরেজিও ইন। আমি যখন প্রিপজিশন পড়াবো, তখন ইন মানে যতগুলো হয় সব লিখে দেবো। ইন মানে কি? তে, এ, অন্তস্থ, এতে, মধ্যে, ভিতরে, এতগুলো মানে। তাহলে মাঠে, মাঠে এ, তাহলে মাঠে যখন বললাম, তখন এই এ ইংলিশ কিন্তু ইন, আর মাঠ ইংলিশে ফিল্ড। তাহলে ইংলিশে লেখার সময় উল্টে লিখবো ইন ফিল্ড। এটা না বলে দা বললে বেশি ভালো লাগে, এখানে ইন দা ফিল্ড। প্রিপজিশনের ক্ষেত্রে কিন্তু একটা পুরো ক্লাস লাগবে, মোটামুটি আধা ঘন্টার মতো, ঠিক আছে? এত শর্ট টাইমে যারা বেসিক শিখছো তাদের জন্য অসুবিধা এটুকু বোঝা। আর যাদের বেসিক লেভেল ক্লিয়ার হয়ে গেছে তারা কিন্তু এটা বুঝতে পারছো। নেক্সট দেখো, আর যাদের বেসিক কমপ্লিট তারা কিন্তু বুঝতে পারছো না, তাদের জন্য যে এক্সট্রা ক্লাস লাগবে 30 মিনিটের, খুব তাড়াতাড়ি আসছে ক্লাস। দেখো, সে সকালে বই পড়ে, তাহলে কি করবো? ইংরেজিতে লিখলে যত বড় বাক্যই হোক, প্রথমে তুমি সাবজেক্টটা পাকড়াও। ওই সাবজেক্ট কোথায়? সাবজেক্ট বলো। সে মানুষটা সাবজেক্ট হয়, তাই না? যে কাজটা করে সেই সাবজেক্ট হয়। তাহলে এখানে মানুষ কোনটা? সে, হি। আচ্ছা, তারপরে কি লিখবো? ভার্ব। এবার ভার্ব লেখার সময় সাবধান, পরে হচ্ছে রিড হচ্ছে কাজ করে না, এটাই ভার্ব। তাহলে এবার আমরা রিড লিখবো, কিন্তু রিড লেখার সময় সাবধান, সিঙ্গুলার নয় তো সাবজেক্টটা। দেখো সিঙ্গুলার নাম্বার, সে একজন। আবার এটা থার্ড পার্সন নয় তো, দেখো থার্ড পার্সন, আমি, আমরা, তুমি, তোমরা নয়, তাহলে এটা থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে আমি রিড লিখতে পারছি না, রিডস। তাহলে হি রিডস। এবার লিখবো অবজেক্ট কি? সে পড়ে কি? সাবজেক্ট ভার্ব লেখা হয়ে গেল, হি রিডস। এবার কি লিখবো? অবজেক্ট। তাহলে অবজেক্ট কোনটা? সে পড়ে কি? বই, বুক। এইবার অবজেক্টের পরে কি থাকে? প্রিপজিশন। প্রিপজিশন পার্ট, দেখো তো প্রিপজিশন পার্ট আছে কিনা। সকালে কি প্রিপজিশন? বাকি শব্দগুলো পড়ে থাকলে প্রিপজিশন যে হবেই এমন কোনো কথা নেই, এক্সট্রা ওয়ার্ডও হতে পারে। তো 90% ক্ষেত্রে তোমার প্রিপজিশন থাকে, ঠিক আছে? এগুলোর ক্লাস আসছে, আমি বললাম 30 মিনিটের ক্লাস হবে। তাহলে বলো সকালে, তাহলে সকালে এটা কি প্রিপজিশন পার্ট? সকাল হচ্ছে মূল শব্দ, বাড়তি কি আছে? এ, সকাল এ, তাই না? তাহলে এটা বাড়তি, তাহলে এটাই প্রিপজিশন। তাহলে এই ইংরেজি কি? একটু আগে লিখলাম এই ইংরেজি কি? এই ইংরেজি হচ্ছে ইন, তাহলে আগে লিখবো ইন। এবার সকাল ইংলিশ কি? উল্টে লিখছি তো না, সকাল মর্নিং, তারপরে ইন, মর্নিং ইন নয়, উল্টে লিখবো ইন মর্নিং। আর দা লিখলে যদি ভালো লাগে দা লিখে দেবো, তাহলে ইন দা মর্নিং। আচ্ছা, নেক্সট বাক্য, তারা মাঠে ফুটবল খেলে না। এই যে না আছে কিন্তু, হ্যাঁ, না হলে কি লিখবো? ডু নট বা ডাজ নট। আগে দেখো তো এটা প্রেজেন্ট ইনটেন্স কিনা, দেখো খেলে একার আছে, দেখো, তাহলে প্রেজেন্ট ইনটেন্স। তাহলে প্রথমে তোমাকে বাক্য পাওয়া মাত্রই সিলেকশন করতে হবে মেন ভার্ব কোনটা। পেয়ে গেলাম মেন ভার্ব, এই মেন ভার্ব দিয়ে বলতে হবে কোন টেন্স। দেখো এ আছে মানেই প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্স হলেই
সব যে টেন্সই হোক সেই টেন্সের রুল কিন্তু সাবজেক্ট পেলেই সঙ্গে সঙ্গে ভার্ব, সাবজেক্ট পেলেই সঙ্গে সঙ্গে ভার্ব, যে টেন্সেই পড়ুক। কিন্তু এবার ভার্বটা কিভাবে লিখবো? ওই গো লিখবো, গো যদি একটা ভার্ব হয় তাহলে শুধু গো লিখবো, মানে গো এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, মানে ফার্স্ট ফর্ম হচ্ছে গো, মানে মূল ভার্বটা হচ্ছে গো, না ভার্বের সেকেন্ড ফর্ম লিখবো, না ওয়েন্ট লিখবো, এই জায়গাটা সাবজেক্ট ভার্ব যে লিখবো, সাবজেক্ট লিখলাম, তারপরে শুধু কি গো লিখবো, না ওয়েন্ট লিখবো, গো এর সেকেন্ড ফর্ম ওয়েন্ট, ফার্স্ট ফর্ম ওয়েন্ট, তাই তো, না গন লিখবো, গন হচ্ছে থার্ড ফর্ম, আবার কখনো কখনো হয় গোয়িং, তাই তো। তো সেটা কিন্তু কোন টেন্সে পড়লো তার উপর নির্ভর করবে। ওই জন্য তুমি বাক্য পাওয়া মাত্রই প্রথমে দেখবা যে কোন টেন্স। আর টেন্স কি করে বুঝবা? মেন ভার্ব দেখলে বুঝবা। যে মেন ভার্ব দেখো খেলে এ আছে, আর এ থাকলে কোন টেন্স বলো তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই খেলেটা হচ্ছে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা হয়ে গেল। তারপরে তাহলে রুল কি? সাবজেক্ট ভার্ব যখনই লিখতে যাব তখনই কি ভার্বের কি ফর্ম হবে? এই যে ফার্স্ট ফর্মটা হবে। তাহলে লেখো সাবজেক্ট ভার্ব দে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম কি? ভার্ব কোনটা? খেলে, প্লে, কিন্তু নেগেটিভ করতে হবে। তাহলে কি হবে? ডু নট না ডাজ নট বলো? এই দেখো এটা প্লুরাল নাম্বার, বহু বচন, তাহলে তো ভাবার আর প্রশ্নই আসে না, পার্সন কি থাকলো থাক, আমাদের যায় আসে না। প্লুরাল নাম্বার হয়ে গেল, তাহলে ডু নট, এই ডোন্ট লিখলাম আমি, ডোন্ট। আচ্ছা, এবার দে ডোন্ট প্লে, কি কি খেলে? ফুটবল, দে ডোন্ট প্লে ফুটবল। আচ্ছা, এবার কি বলেছে? মাঠে, মাঠে কি প্রিপোজিশন? হ্যাঁ প্রিপোজিশন, তাহলে উল্টায় লেখো, মাঠ হচ্ছে ফিল্ড, এ হচ্ছে ইন, তাহলে উল্টায় লিখে হবে ইন ফিল্ড। দেখো ইন দা ফিল্ড বললে ছন্দে মিলছে, তাই না? তো আপাতত এই নিয়মটা হচ্ছে তোমার এই ছন্দর ভিত্তিতে ইন দা ফিল্ড। আচ্ছা, পরের বাক্য, আমরা দুপুরে ঘুমাই না। কে হবে বলো? নিজেরা বলো। এটা এটা তোমাদেরকে আমি কমেন্ট বক্সে লেখার জন্য ছেড়ে দিলাম। আর কিছু বাক্য আমি তোমাদের 10টা বাক্য দিচ্ছি। এই 10টা বাক্য তোমরা লিখে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে, মানে আমাকে পার্সোনালি সেন্ড করবে। দেখো, শুধু ক্লাস করলে কিন্তু তুমি বুঝলে, হয়তো লাউডলি বললে, শিখলে, কিন্তু 100% শেখা কিন্তু হলো না। 100% শেখা তখনই হবে যখন তুমি কিছু আমি হোমওয়ার্ক দিব, সেগুলো করে আমাকে দেখাবে। তাই রেগুলার প্র্যাকটিসের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। যারা যারা জয়েন হওনি, নিচে কমেন্ট করো, লিঙ্ক পেয়ে যাবে। কমেন্ট করলে লিঙ্ক আমি দিয়ে দেবো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা কিন্তু রেগুলার কমেন্ট করবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, কিন্তু রেগুলার আমি বাক্যগুলো দিই, সেখানে কিন্তু প্র্যাকটিস করানো হয়। প্র্যাকটিস করো আমার সঙ্গে, জাস্ট 3 মাস পড়ো, দেখো ইংরেজিতে আর ভীতি থাকবে না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এটুকুই। পরবর্তী ক্লাসে তোমাদের শেখাবো আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর দেখো, এই যে টেন্সগুলো আমি করছি, এর আগের ক্লাসে কিন্তু আমি সব টেন্সগুলো, মানে 12টা টেন্সই আমি কনসেপ্ট সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি। দেখো, এই ভিডিওর পরেই যে লিঙ্কটা আসবে দেখবা, ওইটাতে ক্লিক করে তুমি কনসেপ্টের ক্লাসটা দেখে নাও।